বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য অর্থনীতি, প্রোগ্রাম অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233507। Name of course Textile Weaving and Design. Lecture 6. Title of the lecture Textile Printing. সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি। চলো আমরা আজকের ক্লাসের মূল পর্বে চলে যাই। আজকের ক্লাসের মূল পর্ব হচ্ছে টেক্সটাইল প্রিন্টিং। টেক্সটাইল প্রিন্টিং ও বস্ত্র রংকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি বস্ত্রকে আকর্ষণীয় করার একটি অন্যতম পন্থা। কারখানায় যখন বস্ত্র প্রস্তুত করা হয় তখন তাকে গ্রে ফ্যাব্রিক বলে। বস্ত্রে বিভিন্ন পদ্ধতিতে ছাপা ও রংকরণের পরে বাজারজাত করা হয়। এতে করে বস্ত্রের আকর্ষণ, ক্ষমতা ও ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়। বস্ত্র ছাপা বা টেক্সটাইল প্রিন্টিং শব্দের অর্থ হলো কোনো বস্ত্রের উপরিভাগ রঙিন নকশা তৈরি করা। বস্ত্র ছাপা এক ধরনের প্রণালী বোঝায় যার দ্বারা যে কোনো বস্ত্রের জমিনের নির্দিষ্ট স্থানে বিভিন্ন রং ধারা, নকশা বা ডিজাইন গঠন করা। অনুরূপভাবে রুচিশীলতা প্রকাশের জন্য বস্ত্রের উপর স্থান বিশেষে বিভিন্ন রং প্রতিফলিত করার প্রণালীকে বস্ত্র ছাপা বলে। অর্থাৎ বস্ত্র ছাপা বলতে পরিকল্পনা অনুযায়ী কোনো ডিজাইনকে বিশেষ কলাকৌশল অবলম্বন করে রঙের সাহায্যে কাপড়ের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে প্রয়োগ পদ্ধতি। বস্ত্র ছাপা বা টেক্সটাইল প্রিন্টিংকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়, যথা প্রিন্টিং পদ্ধতি এবং প্রিন্টিং স্টাইল। এখন আমরা প্রিন্টিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ছাপা একটি অলংকারিক শিল্প। এতে করে জমিনকে উজ্জ্বল এবং আকর্ষণীয় করার জন্য ছাপা ব্যবহার করা হয়। বস্ত্র ছাপার পদ্ধতিগুলো হলো ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, বাটিক এন্ড টাই-ডাই প্রিন্টিং, রোলার প্রিন্টিং, photographic printing, stencil printing, discharge printing, restitch printing, word printing, spray printing. এখন আমরা বস্ত্র ছাপার পদ্ধতিগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বস্ত্র সভ্য সমাজে সুন্দরভাবে বসবাস এবং পরিবেশের প্রতিকূলতা থেকে রক্ষা পাওয়ার জন্য বস্ত্র অপরিহার্য। আবার পোশাকের মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। বস্ত্র বা পোশাক ছাপানোর মাধ্যমে এর বাহ্যিক সৌন্দর্য এবং মনোহারিত্ব অনেকাংশে বৃদ্ধি পায়। এখন আমরা দেখি পদ্ধতিগুলোর মধ্যে ব্লক প্রিন্টিং কিভাবে করা হয়।
ব্লক প্রিন্টিং কাঠ বা ধাতব এর উপর খোদাই করা বিভিন্ন নকশার ব্লক দিয়ে বস্ত্র ছাপার পদ্ধতিকে ব্লক প্রিন্টিং বলে। ইহা 3 থেকে 4 ইঞ্চি পুরু হয়। এরপর রঙের পেস্ট তৈরি করে কাঠের সম্মুখ ভাগে নকশা করা ব্লকের পেস্ট লাগানো হয়। বস্ত্রটির যে অংশে নকশা ছাপাতে হবে পরের পর্যায়ে সেসব স্থানে রং লাগানো ব্লকটি ছাপিয়ে নকশাটি ছাপিয়ে নেওয়া হয়। বস্ত্রকে কয়েক রং এ সুসজ্জিত করতে হলে পর্যায়ক্রমে ব্লকে বিভিন্ন রং ব্যবহার করে বস্ত্রের বিভিন্ন স্থানে ছাপা দিতে হয়। হাতে ছাপার কাজ করতে হয় বলে এর পদ্ধতিতে সব ছাপা বস্ত্র সমানভাবে পড়ে না এবং ছাপার কাজে যথেষ্ট সময় লাগে। অনেক সময় নকশার আয়তনে কিংবা অন্যান্য খুঁটিনাটিতে অল্প বিস্তর ভুল ত্রুটি দেখা যায়। ব্লক ছাপার সময় কাপড়টিকে একটি পুরু, নরম, শোষণধর্মী কম্বল দ্বারা আচ্ছাদিত টেবিলের উপর স্থাপন কাপড়টি বিছানো হয়। কাপড়ের নকশা ফুটিয়ে তোলার পর ছায়াযুক্ত স্থানে কাপড়টি শুকানো হয়। আমরা ব্লক প্রিন্টিং এর ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ব্লক প্রিন্ট করার পর তার কাপড়ের কি নকশা দেখা যায় তার কিছু নমুনা। ব্লক প্রিন্ট কাপড়ে সৌন্দর্য বৃদ্ধি করে উজ্জ্বলতা বাড়ায় এবং কাপড়কে আকর্ষণীয় করে তোলে। এখন আসি আমরা স্ক্রিন প্রিন্টিং। যে প্রক্রিয়ায় স্ক্রিনের উপর ডিজাইন ফুটিয়ে তুলে প্রিন্টিং এর জন্য প্রস্তুত করা হয় তাকে স্ক্রিন প্রিন্টিং বলা হয়। স্ক্রিন পদ্ধতিতে ছাপার জন্য নির্বাচিত নকশাটি প্রথমে সাহায্যকারী কাপড় বা পর্দায় এঁকে নিতে হয়। চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন প্রিন্টিং এর নমুনা এবং উদাহরণ। সাহায্যকারী কাপড় বা পর্দাটির ভেতরের দিকে একটি আস্তর দিতে হয়। এরপর মূল কাপড়টি একটি লম্বা টেবিলে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। টেবিলটি প্রথমে ভারী পশমের প্যাডে এবং তার উপর অয়েল ক্লথ ও এর উপর একটি কাপড় ঢাকা থাকা ভালো হয়। এরপর সাহায্যকারী কাপড় বা পর্দাটি টেবিলে বিছানো মূল কাপড়ের একটি ক্ষুদ্র অংশে বসিয়ে নিতে হয়। অতঃপর এই পর্দার উপর রং ঢালতে হয়। একটি কাঠের বা রাবারের হাতলের সাহায্যে পর্দার আস্তরবিহীন অংশের মধ্য দিয়ে রংটি ঢুকিয়ে দিতে হয়। পর্দার ফ্রেমটি তুলে কাপড়ের অন্য স্থানে রেখে পদ্ধতির পুনরাবৃত্তি করতে হয়। পুনরাবৃত্তির ফলে সমস্ত কাপড়টি নির্বাচিত রং এ ছাপা হয়ে যায়। বস্ত্রে অন্য কোনো রং লাগাতে হলে সেই রঙের জন্য একইভাবে আবার পদ্ধতিটির পুনরাবৃত্তি করতে স্ক্রিন পদ্ধতিতে ছাপানোর জন্য নকশাটি গোলাকার বা বক্রাকৃতি হতে পারে। সাধারণত বয়ন করা কাপড়ে ছাপার কাজে স্ক্রিন পদ্ধতি ব্যবহার করা হয়। চিত্রের মাধ্যমে আমরা স্ক্রিন প্রিন্টিং এর নমুনা দেখতে পাচ্ছি।
এখন আমরা চলে যাই বাটিক কিভাবে করতে হয় এবং তার সংক্ষিপ্ত বিবরণী। বাটিক হচ্ছে বস্ত্র নকশা করার জন্য মোম প্রয়োগের মাধ্যমে যে পদ্ধতিতে রং করা হয় তাকে বাটিক বলে। বাটিক প্রিন্ট নামটি ইন্দোনেশিয়ার জাভা থেকে উৎপন্ন হয়েছে। এই শিল্প কর্ম প্রায় 2000 বছরের পুরনো। বাটিক নকশা করার জন্য বস্ত্রকে খুব ভালো করে কয়েকবার ধুতে হবে যাতে মার না থাকে। তারপর ইস্ত্রি করে নিতে হবে কাপড়টি। যে নকশাটি বাটিকের জন্য নির্বাচন করা হবে তা কার্বন পেপারের সাহায্যে বস্ত্রের উপর এঁকে নিয়ে নকশা অনুযায়ী মোমের ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে তুলির সাহায্যে প্রথমে রঙের ব্যবহার করে পরে মোম ব্যবহার করা যায়। আবার কখনো কখনো রঙের ব্যবহার মোম ব্যবহারের পরে করা হয়। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে কোনো পদ্ধতি এবং কী ধরনের কাজ হবে তার উপর। মোম প্রস্তুত করার জন্য 2 ভাগ সাদা মোমের সাথে 1 ভাগ লাল মোম মিশ্রিত উত্তপ্ত করে বাটিক নকশায় হালকা কুসুম গরম অবস্থায় দিতে হবে। কম ফাটলের জন্য হালকা মোম বেশি দিতে হবে। যদি ব্রাশের সাহায্যে আগে রং করা হয় তাহলে নকশার রং শুকিয়ে গেলে মোম ব্যবহার করতে হবে। কাপড়ে মোমের কাজ শেষ হলে কাপড়ে লাগানো মোম শুকাতে হবে। তারপর কেমিক্যাল মিশ্রিত রঙের পাত্রের মধ্যে ডুবাতে হবে। সাধারণত বস্ত্রে মোম ব্যবহার করার 24 ঘন্টা পর রং ডুবালে রং ভালো ধরে। বস্ত্রটি শুকানোর পর তাপ দিয়ে কিংবা বেনজিনের সাহায্যে পূর্বে লাগানো মোম বস্ত্র হতে উঠিয়ে ফেলতে হবে। বস্ত্রে বিভিন্ন রং লাগাতে হলে এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। বাটিকের কিছু নমুনা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এবং তার কাপড়ের কি ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ এখন আমরা চলে যাচ্ছি টাই ডাই। পরিকল্পনা বা নকশা অনুযায়ী বস্ত্রে বিভিন্ন স্থানে সুতা দিয়ে বেঁধে বা গিঁট দিয়ে বস্ত্রটিকে রঙের দ্রবণে ডুবিয়ে রঙের পদ্ধতিকে টাই ডাই বলে। এই পদ্ধতিতে রং করার জন্য বস্ত্রটিকে প্রথমে মারমুক্ত করে নিতে হবে এবং রং করার পূর্বে কাপড়টিকে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে কাপড়টি নরম হয়। প্রথমে হালকা গরম পানিতে এবং রং ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আরেকটি পাত্রে রং এর সমপরিমাণ কস্টিক সোডা পানির সাথে মিশাতে হবে। এরপর রঙের দ্বিগুণ পরিমাণ পানির সাথে হাইড্রোস মিশাতে হবে। তারপর 3টি দ্রবণ একসাথে একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশাতে হবে। পরিমাণ মতো পানি একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হবে এবং
ফুটন্ত অবস্থায় পানির মধ্যে মিশ্রণটি দিতে হবে। মিশ্রণটি ভালোভাবে পানির সাথে মিশাতে হবে, যাতে মিশ্রণটি সম্পূর্ণভাবে পানির সাথে মিশে গেলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে পারে। এরপর আগে থেকে ভেজানো কাপড়টিকে উক্ত দ্রবণে 20 মিনিট ভেজাতে হবে। সবশেষে কাপড়টি দ্রবণ থেকে উঠিয়ে ঠান্ডা পানি ও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। কাপড় ধোয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেলে কাপড়টি ভালোভাবে শুকাতে হবে এবং বন্ধনী খুলে ফেলতে হবে। এখন আসা যাক আমরা রোলার প্রিন্টিং এর সংক্ষিপ্ত বিবরণীতে। যে পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে কাপড়ের উপর বিভিন্ন নকশার ছাপ দেওয়া হয় তাকে রোলার প্রিন্টিং বলে। রোল পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে কাপড়ের উপর বিভিন্ন নকশার ছাপ দেওয়া হয়। ছাপা করার জন্য বড় বড় চাকা বিশিষ্ট রোলার ব্যবহৃত হয়। রোলারের সাহায্যে ছাপার কাজ ব্লক পদ্ধতিতে ছাপার কাজের যন্ত্রের চালিত রোল। এতে কাঠের ব্লক বা ধাতু ফলকের পরিবর্তে বিরাট রোলার অথবা তামার বেলনার উপর নকশা খোদাই করা হয়ে থাকে। যত প্রকারের নকশা বা রং বস্ত্রে ছাপাতে হবে ঠিক তত প্রকারের নকশা বা রং বিশিষ্ট রোলার বেলুন যন্ত্র থাকতে হবে। এই পদ্ধতিতে প্রত্যেক খোদাই করা রোলারের সাথে অন্য একটি রোলার কাজ করে। শেষের রোলারটি রং তুলে প্রথম রোলারের লাগায়। ডক্টরস ব্লেড নামক একটি ধারালো বড় ব্লেড রোলারের অব্যবহৃত অংশ হতে রং সরিয়ে দেয়। এই পদ্ধতিতে প্রতি ঘন্টায় হাজার হাজার গজ কাপড় ছাপানো হয়। চিত্র থেকে আমরা রোলার প্রিন্টিং এর নমুনা এবং উদাহরণ দেখতে পাচ্ছি। এখন আসা যাক ফটোগ্রাফি প্রিন্টিং এর সংক্ষিপ্ত বিবরণী। যে পদ্ধতিতে ছাপার জন্য বস্ত্রের উপর একটি বিশেষ রাসায়নিক দ্রব্য ছড়িয়ে দেওয়া হয় তাকে ফটোগ্রাফিক প্রিন্টিং বলে। এর ফলে বস্ত্রটি অনেকটা ছবির কাগজের মতো হয়ে দাঁড়ায়। তারপর এই কাপড়ের উপর যে কোনো ছবি ছাপানো হয়। পদ্ধতিটি কাগজে ছবি তোলার মতো। আমরা ফটোগ্রাফি প্রিন্টিং এর ছবির উদাহরণ স্লাইডে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি স্টেনসিল প্রিন্টিং এর সংক্ষিপ্ত বিবরণী। স্টেনসিল প্রিন্টিং হচ্ছে যে পদ্ধতিতে ছাপার জন্য প্রথমে শক্ত কাগজ, কাঠ বা ধাতুতে ডিজাইন খোদাই করে নিতে হয়, তাকে স্টেনসিল প্রিন্টিং বলে। সাধারণত একটি ফাঁপা তামা রোলারের সাহায্যে এই পদ্ধতিতে ছাপার কাজ হয়ে থাকে। বস্ত্রটি এই রোলারের সাহায্যে চেপে ধরলে রোলারের ক্ষুদিত ছিদ্রের মধ্য দিয়ে রং বস্ত্রে
লাগে। স্টেনসিল পদ্ধতিতে নির্বাচিত নকশাটি বিভিন্ন প্রকারের হতে পারে। সাধারণত এই পদ্ধতিতে ছাপার কাজে একটি মাত্র রং ব্যবহার করা হয়। খুব অল্প প্রস্থ বিশিষ্ট কাপড়ে এই পদ্ধতিতে রং করা যায়। জার্মানি সর্বপ্রথম স্টেনসিল পদ্ধতিতে ছাপার কাজ প্রচলিত ছিল। চিত্রের মাধ্যমে আমরা স্টেনসিল প্রিন্টিং এর নমুনা দেখতে পাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছি ডিসচার্জ প্রিন্টিংটা কি এবং তার সংক্ষিপ্ত বিবরণীতে। যে পদ্ধতিতে প্রথমে সম্পূর্ণ কাপড় রঙে ডোবানো হয় এবং নকশা অনুযায়ী কাপড় থেকে কিছু অংশের রং তুলে নেয় এবং যেটি কিনা সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর করে তাকে ডিসচার্জ প্রিন্টিং বলে। ডিসচার্জ প্রিন্টিং এর অর্থ হচ্ছে পূর্বের রং করা কাপড় প্রিন্ট করে প্রিন্টিং এর জায়গা থেকে পুনরায় রং উঠিয়ে নেওয়া। এই পদ্ধতিতে বলা হয় হোয়াইট ডিসচার্জ এবং প্রিন্টিং এর স্থানে নতুন রং লাগানোকে কালার ডিসচার্জ বলা হয়। এই পদ্ধতিতে প্রথমে সম্পূর্ণ কাপড়টি রঙে ডোবানো হয়, এরপর নকশা অনুযায়ী কাপড় থেকে কিছু অংশের রং তুলে নেওয়া হয়। এটি সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর। এই পদ্ধতিতে যেহেতু কিছু অংশের রং তুলে নেওয়া হয়, তা এই পদ্ধতিতে ক্ষার জাতীয় রং ব্যবহার করা ভালো। যেহেতু কাপড়ের কিছু অংশের রং তুলে ফেলার বিভিন্ন পদার্থ ব্যবহার করা হয়, তাই এই স্থানে সুতার দুর্বল হয়ে পড়ে। এছাড়া কাপড় সম্পূর্ণ রং ও খুব একটা পাকা রং হয় না। সাধারণত সুতি ও রেয়নে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোনো কোনো ক্ষেত্রে রেশমের বস্ত্রে এই পদ্ধতিতে কাপড় ছাপার কাজে ব্যবহার করা হয়। স্লাইডে ছবির মাধ্যমে আমরা ডিসচার্জ প্রিন্টিং এর নমুনা বা উদাহরণ দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা আসি রেস্টিজ প্রিন্টিং কি বা তার সংক্ষিপ্ত বিবরণী। রেস্টিজ প্রিন্টিং যে পদ্ধতিতে কাপড়ের উপর বহুল প্রচলিত নকশা আঁকতে হয় তাকে রেস্টিজ প্রিন্টিং বলে। এই পদ্ধতিতে বহুল ব্যবহৃত কঠিন ছাপা করা হয়। ইন্দোনেশিয়ার জাঙ্গা এলাকায় এই পদ্ধতিতে কাপড় ছাপা বহু আগে থেকে প্রচলিত। এই ক্ষেত্রে কাপড়ের উপর বহুল প্রচলিত নকশা এঁকে নিতে হয়। তারপর প্যারাফিন জাতীয় মোম দ্বারা নকশা এঁকে নিতে হবে। অর্থাৎ নকশাকৃত অংশে রং হবে না। মোম লাগানোর পর কাপড়টি নির্ধারিত রং এ ডোবানো হবে। তারপর বস্ত্রটি তাপ প্রয়োগ বা বেনজিনের সাহায্যে
পূর্বে লাগানো মোম দিয়ে ফেলতে হবে। যদি বস্ত্রে এক বা একাধিক কালারের প্রয়োজন হয়, এক্ষেত্রে পদ্ধতিটি পুনরাবৃত্তি ঘটবে। চিত্রের মাধ্যমে আমরা রিস্টিচ প্রিন্টিং এর নমুনা দেখতে পাচ্ছি। এখন আমরা চলে আসছি ওয়ার্ড প্রিন্টিং এর সংক্ষিপ্ত বিবরণী। যে পদ্ধতিতে বস্ত্র বোনার পূর্বেই টানা সুতাগুলোর উপর ছাপার কাজ করা হয়ে থাকে তাকে ওয়ার্ড প্রিন্টিং বলা হয়। সাধারণত রোলারের সাহায্যে টানা সুতার উপর ছাপা করা হয়। টানা সুতায় ছাপা করার ডিজাইনটি যাতে অস্পষ্ট না হয়ে পড়ে, সেই জন্য পরে বস্ত্র বোনার সময় খুব মিহি সাদা বা খুব হালকা কোনো রং এর পরের সুতা ব্যবহার করা হয়। বুননের সময় ছাপা করা টানা সুতাগুলো যথাযথ স্থানে রাখতে হয়। স্লাইডের মাধ্যমে নমুনাকৃত চিত্রে আমরা ওয়ার্ড প্রিন্টিং এর উদাহরণ দেখতে পাচ্ছি। তারপর আমরা চলে আসছি পরবর্তী স্লাইডে স্প্রে প্রিন্টিং এর সংক্ষিপ্ত বিবরণী। স্প্রে একটি পিচকারি জাতীয় যন্ত্র, পাম্পের সাহায্যে এই যন্ত্রটি কাপড়ের উপর ঘন পাতলা চিত্র বিচিত্র ছাপ দিতে ব্যবহার করা হয়। অনেক সময় হাতে বা তুলিতে রং লাগিয়ে তা বস্ত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এভাবে রং লাগাতে যথেষ্ট দক্ষতার প্রয়োজন হয়। যন্ত্রচালিত তুলির সাহায্যে কোনো কোনো সময় এভাবে বস্ত্র রং করা যায়। সাধারণত এসিড বা ভ্যাট রং এবং প্রত্যক্ষ রং এ পদ্ধতিতে লাগানো হয়। তাছাড়াও স্লাইডের মাধ্যমে আমরা স্প্রে প্রিন্টিং এর কিছু নমুনা দেখতে পাচ্ছি। পরিশেষে বস্ত্র ছাপানোর পদ্ধতিগুলো বিচিত্র ধরনের হয়। রুচি ও চাহিদা মোতাবেক বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা যায়। এতক্ষণ আমরা বিভিন্ন বস্ত্র চাপার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং স্লাইডের ছবির মাধ্যমে তা অনুধাবন করতে পেরেছি। এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি বস্ত্র ছাপার প্রয়োজনীয়তার দিকে। বস্ত্রের রং ও নকশায় প্রয়োজনীয়তা অপরিসীম। বস্ত্র ও পোশাক পরিচ্ছেদে রং ও নকশার ব্যবহার করা হয়। মানুষের ব্যক্তিত্ব ও সৌন্দর্য প্রকাশ ঘটানোর জন্য বস্ত্র ছাপার প্রয়োজনীয়তা অপরিহার্য। বস্ত্র মূলত রুচি ও সৌন্দর্য বোধের পরিবর্তন করে। লজ্জা নিবারণের জন্য বস্ত্রের চাহিদা সৃষ্টি হলেও সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের রুচি ও সৌন্দর্য বোধের পরিবর্তন ঘটে। তাই বাহ্যিক রং, আকর্ষণীয় নকশা ও ছাপা প্রয়োজন হয়ে পড়েছে।
কেননা রং ও নকশা সৌন্দর্যের প্রতীক। বস্ত্রে রং প্রয়োগ ও নকশা দ্বারা ছাপা বস্ত্রের সৌন্দর্য বোধ বাড়িয়ে তোলে। বস্ত্রে রং, নকশা ও ছাপার ফলে বস্ত্র চাকচিক্যতা আনে, নতুন নতুন ফ্যাশন সৃষ্টি করে এবং পোশাকের একঘেয়েমিতা দূর করে, নিজের পছন্দের রং, নকশা ও ছাপা দিয়ে কাপড়ে ব্যবহারের সুযোগ সৃষ্টি করে। বস্ত্র ছাপার প্রয়োজনীয়তা ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কোনো সময় পোশাক পরিচ্ছদে রং, নকশা ও ছাপা ব্যক্তির ব্যক্তিত্ব নিরূপণ করা সম্ভব হয়। শান্ত ও শিষ্টাচারের ব্যক্তিদের পোশাক সাধারণত হালকা ও স্নিগ্ধ হয়ে থাকে। কড়া মেজাজের লোকের পোশাক সাধারণত উজ্জ্বল রঙের হয়ে থাকে। এক একজনের কাছে এক এক ধরনের রং, ছাপা ও নকশা পছন্দ। বস্ত্র ছাপা ও রঙিন হলে নিজের পছন্দের রং ও ছাপার কাপড় দিয়ে পোশাক তৈরি করা হয়। বয়স অনুযায়ী রং ও ছাপা নির্বাচন করা বস্ত্রের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রাখে। শিশুদের জন্য যে রং মানানসই রং ও ছাপা যুবকদের মানায় না, সেই রং। আবার যুবকদের জন্য যা মানায় বয়স্কদের জন্য তা মানায় না। বস্ত্র বিভিন্ন রং ও ছাপা হলে বয়স অনুপাতে কাপড়ের রং ও ছাপা নির্বাচন করে পোশাকের তৈরি করা হয়। ঋতুভেদে নির্বাচন করতে হয়। শীতকালে যে রং ও ছাপা মানায় তা গ্রীষ্মকালে মানায় না। শীতকালে গাঢ় ও ছাপ রং এবং গ্রীষ্মকালে হালকা ও ছাপা ব্যবহার হয়ে থাকে। তাই বস্ত্র বিভিন্ন ঋতুভেদে নির্বাচন করে পোশাক তৈরি করা বা পোশাক তৈরির ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা অপরিহার্য বলে ধারণা করা হয়। পরিবেশ অনুযায়ী রং ও ছাপা নির্বাচন করতে হবে। সব পরিবেশে একই ধরনের পোশাক মানায় না। যেমন স্কুল বা অফিসে যে ধরনের রং, নকশা ও ছাপার পোশাক পরিধান করতে হয়, খেলাধুলা বা ভ্রমণে সে ধরনের পোশাক মানায় না। আবার বিয়ের অনুষ্ঠানে যে ধরনের পোশাক পরিধান করা হয়, সভা বা মিলাদ মাহফিলে সে রঙের পোশাক মানায় না। সুতরাং বস্ত্র পরিবেশ অনুযায়ী রং, নকশা ও ছাপা নির্বাচন করা খুবই প্রয়োজন। দেহের আকার ও আকৃতির প্রতি লক্ষ্য রেখে রং ও ছাপা নির্বাচন করা খুবই জরুরি। যেমন ছোটখাটো আকৃতির ব্যক্তির পোশাকের রং ও ছাপা এমন হওয়া উচিত যেন তাদেরকে লম্বা দেখায়। ঠিক তেমনি মোটা আকৃতির ব্যক্তির পোশাকে রং ও ছাপা এমন হওয়া উচিত নয় যাতে তাদের মোটা না দেখায়। আমরা এতক্ষণ
বস্ত্র ছাপা এবং রঙের কিভাবে রুচি ও সৌন্দর্যবিদের পরিবর্তন করে, ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে প্রয়োজনীয় ভূমিকা পালন করে, বয়স অনুযায়ী রং ও ছাপা নির্বাচন করার ক্ষেত্রে কিভাবে প্রয়োজনীয় ভূমিকা পালন করে, তাছাড়াও ঋতুভেদ নির্বাচন করা, পরিবেশ অনুযায়ী রং ও ছাপা নির্বাচন করা, দেহের আকার ও আকৃতির প্রতি লক্ষ্য রেখে রং ও ছাপা নির্বাচন কিভাবে করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের বস্ত্র ছাপা এবং পোশাক পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা চলে যাই বস্ত্র ছাপা এবং রঙের মধ্যে পার্থক্য। বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য ও বৃদ্ধি ও নতুনত্ব আনয়নের দুইটি পদ্ধতি হলো রং ও ছাপা। রং প্রয়োগ ও ছাপার কাজের মাধ্যমে বস্ত্রকে চিত্তাকর্ষক করা যায়। রং করা এমন একটি প্রক্রিয়া যার দ্বারা বস্ত্রের ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। এর ফলে বস্ত্রের আলোর প্রতিফলন ঘটে ও এটি রঙিন দেখায়। অন্যদিকে ছাপা বলতে বোঝায় বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে নকশা অনুযায়ী ফুটিয়ে তোলা। বস্ত্র রং করা এবং ছাপার মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলো হচ্ছে: এক, বস্ত্রকে চাহিদা অনুযায়ী রঙিন দ্রবণে ডুবিয়ে রাঙিয়ে তোলার পদ্ধতিকে রং বলে। অন্যদিকে নির্দিষ্ট স্থানে এক বা একাধিক বর্ণের সমারোহ ঘটিয়ে বস্ত্রের উপরিভাগে নকশা বা ছাপা সৃষ্টি করাকে ছাপা বলে। দুই, রং করার সময় তন্তু বা বস্ত্রটিকে রঙের দ্রবণে ডুবিয়ে নিতে হয়। অন্যদিকে ছাপার সময় সম্পূর্ণ বস্ত্রটিতে নকশা অনুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপা দেওয়া হয়। রং প্রয়োগ করার ফলে বস্ত্রে উভয় পিঠে সমস্ত অংশে রং সমানভাবে লাগে। অন্যদিকে ছাপার ক্ষেত্রে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে। নাম্বার 4, বস্ত্র তৈরির যে কোনো পর্যায়ে রং করা যেতে পারে, যেমন তন্তু বা সুতা রং করা, আবার সম্পূর্ণ রং তৈরি করার পরও রং করা যায়। অন্যদিকে ছাপার কাজ সাধারণত পোশাক তৈরির পূর্বে অথবা পরে করা হয়ে থাকে। নাম্বার 5, বস্ত্র রং করার ক্ষেত্রে জিগার প্যাডিং, জেট, ডিম ডাইং ইত্যাদিতে মেশিন ব্যবহৃত হয়। পক্ষান্তরে ছাপার ক্ষেত্রে ব্লক, স্ক্রিন, রোলার ইত্যাদি যন্ত্র ব্যবহৃত হয়। নাম্বার 6, রং করার পদ্ধতি সমূহ হলো অ্যাসিড ডাই, বেসিক ডাই, ভেজিটেবল ডাই ইত্যাদি। ছাপার পদ্ধতি সমূহ হলো ব্লক ছাপা, স্ক্রিন প্রিন্ট, রোলার প্রিন্ট ইত্যাদি। এতক্ষণ আমরা শিক্ষার্থীরা বস্ত্র ছাপা
বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। তারপর বস্ত্র ছাপা কেন প্রয়োজন তাও দেখেছি। পরবর্তীতে বস্ত্রে রং করা ও ছাপার মধ্যে পার্থক্য আমরা জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ধৈর্য সহকারে প্রতিটি ক্লাসে উপস্থিত থেকে নিজেদের পড়ার মান উন্নয়নের লক্ষ্যে যাতে এই ক্লাসগুলো তোমাদের সহায়তা ভূমিকা পালন করে এবং পরবর্তী ক্লাসে আমার সাথে থাকবে এবং ধৈর্য সহকারে আমার ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।